তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং আমি অনিমেষকর। শুরুতেই জানাবো বার্তা সবশেষ। ব্যাংক ঋণের সুদহার 14% বেশি হবে না, ডিসেম্বরের মধ্যে রিজার্ভ সংকট সমাধানের আশ্বাস বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশি নির্বাচনে ভারতের মধ্যস্থতার অভিযোগ নাকচ করলেন ডোনাল্ড ট্রাম্প, বিচার বহির্ভূত হত্যা বন্ধে সন্তোষ। পাঠ্য বই থেকে বাদ দেয়া হচ্ছে শরীফ শরীফার গল্প, হিজড়াদের নিয়ে মানবিক বিষয় যুক্ত করার সুপারিশ। সারা দেশে আবারও গরমের অস্বস্তি, ৮ বিভাগে তাপপ্রবাহ থাকবে শনিবার পর্যন্ত, রোববার বৃষ্টির পূর্বাভাস। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। ব্যাংক ঋণের সুদের হার 14% বেশি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এছাড়া ডিসেম্বরের মধ্যে দেশে রিজার্ভ সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন গভর্নর। এ সময় ব্যবসায়ীরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের বারবার নীতি পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সুদ হার 14% বেশি না রাখার দাবি করলে গভর্নর তাদের আশ্বস্ত করেন। 3 মাসের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল করার আশ্বাসও দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সুদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা ওনাকে বলেছি, উনি বলেছে এটা মার্কেটের উপর আমরা ছেড়ে দিয়েছি। ডলার এক্সচেঞ্জ যেমন মার্কেটের উপর ছেড়ে দিয়েছি, সেটাও মার্কেটের উপর ছেড়ে দিয়েছি। উনি বলছে বিভিন্ন ব্যাংকের কস্টটা 6 to 7% to 8%, এর চাইতে বেশি না। সেজন্য উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দে হ্রাস টেনেছে সরকার। সরকারি তহবিলের বরাদ্দ কমলেও এডিপিতে প্রায় 20% বেড়েছে বিদেশি ঋণ নির্ভরতা। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এডিপি অনুমোদনকালে প্রধানমন্ত্রী বিদেশি ঋণের প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ করা হয় 2,63,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে যা কমে হয় 2,45,000 কোটি, কিন্তু এপ্রিল পর্যন্ত 10 মাসে বাস্তবায়ন হয়েছে 50 ভাগের নিচে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার 2024-25 অর্থ বছরের জন্য এডিপি অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনইসি সভায় এডিপিতে বরাদ্দ রাখা হয় 2,65,000 কোটি টাকা, যেখানে বিদেশি ঋণ থাকছে 1 লাখ কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত এডিপিতে যা ছিল 83,500 কোটি টাকা। এবারও সর্বোচ্চ পরিবহন ও যোগাযোগ খাতে 26.67% বরাদ্দ রাখা হয়েছে। এরপর রয়েছে যথাক্রমে বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন, স্বাস্থ্য খাত। সভা শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়, মূল্যস্ফীতির বিবেচনায় সামাজিক নিরাপত্তায় বাজেটে এবার বরাদ্দ বাড়বে। মাস্টার প্ল্যান ভিত্তিক হবে এবং অংশগ্রহণমূলক হবে। সকলেই কিন্তু প্রাথমিকভাবে তো আমরা এই বিষয়ে কথা বলতে চাই, পরবর্তীতে প্রয়োজন উপজেলা চেয়ারম্যান সাহেবদের একত্রিত করে আমরা কথা বলতে চাই, যাতে তাদের যে লক্ষ্যবস্তু আছে, আশা আকাঙ্ক্ষা আছে, সেগুলো এর মধ্যে সমন্বয় করে আমরা সেগুলোকে বাস্তবায়িত করার প্রকল্প হিসেবে বাস্তবায়িত করার জন্য প্রস্তুত করতে পারি। বলা হয়, এনইসি সভায় প্রধানমন্ত্রী বিদেশে প্রশিক্ষণ নেওয়া কর্মকর্তাদের দক্ষতার সর্বোচ্চ ব্যবহারে গুরুত্ব দিয়েছেন। বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য 3 মাস অন্তর অন্তর এথনিককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন। সুতরাং আমরা মনে করি যে আমাদের বৈদেশিক ঋণ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সক্ষমতা হচ্ছে এখন 70% আমরা ব্যবহার করতে পারি। আগামী অর্থ বছর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো 13,289 কোটি টাকা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করবে 80টি প্রকল্প। এডিপিতে মোট প্রকল্প থাকছে 1,321টি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কেন্দ্রিক দূরত্ব ঘুচিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন আর পেছনে তাকাতে চায় না, নতুন উচ্চতায় নিতে চায় দ্বিপাক্ষিক সম্পর্ককে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে লু আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞার পর র্যাবের বিচার বহির্ভূত হত্যা কমলেও অন্য বাহিনীর এমন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
জানিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ওয়েলকাম মিস্টার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো। ঢাকায় ব্যস্ত সময় কাটানোর পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সামরিক চুক্তি, বাংলাদেশে ভারতের প্রভাব ও চীনের আগ্রহ, এসব বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেন ডোনাল্ড লো। বলেন, বিচার বহির্ভূত হত্যা ও গুম ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সম্ভব, তার প্রমাণ দিয়েছে র্যাব। The sanctions against RAB remain in place. র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল রয়েছে, তবে নাটকীয়ভাবে বিচার বহির্ভূত হত্যাকে কমিয়েছে র্যাব, যা সন্তোষজনক। কিন্তু আমরা এখনো উদ্বিগ্ন, কারণ অন্য বাহিনী এখনো এই ধরনের অপরাধ করে যাচ্ছে। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার অধীর হয়ে আছে, প্রক্রিয়া চলমান রয়েছে। Having said that, we still have concerns. We see that other branches of the law enforcement community. লু জানান, আকসা নয়, প্রতিরক্ষা সংক্রান্ত জিসুমিয়া চুক্তি নিয়ে ঢাকা ওয়াশিংটন আলোচনা চলছে। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারতের মধ্যস্থতায় শিথিল হয়েছে। বিএনপির এমন মন্তব্যকে উড়িয়ে দেন ডোনাল্ড লো। So that's ridiculous. We are a big country. এটি একটি হাস্যকর মন্তব্য। যুক্তরাষ্ট্র একটি বড় দেশ, আমাদেরকে কেউ বলে দেয় না কি করতে হবে। গেল নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্ত করতে ওয়াশিংটন তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে। সম্পর্কের অস্বস্তি কাটিয়ে বাংলাদেশের উন্নয়নের সাথী হতে চায় যুক্তরাষ্ট্র, এমন প্রতিশ্রুতি দেন লু। নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কঠিন সময় পার করেছে। এখন বিশ্বাস পুনর্গঠনের চেষ্টা চলছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, তবে আমরা মানবাধিকার বা দুর্নীতির বিরুদ্ধে কথা বলা ছেড়ে দেইনি। আমরা ভারসাম্য চাই, ইতিবাচক বিষয়গুলো নিয়ে সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছাতে চাই। ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ নিয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন ডোনাল্ড লো। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও গাজার পরিস্থিতি নিয়ে আমাদের দেশে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়া হয়নি। সমাবেশের স্বাধীনতা, বাক স্বাধীনতাকে আমরা সম্মান করি। কোথাও কোথাও সহিংসতা, ভাঙচুর ও বিদ্বেষমূলক আচরণ দেখা গেছে। যুক্তরাষ্ট্রে বিদ্বেষমূলক আচরণের সুযোগ নেই, তাই পুলিশকে পদক্ষেপ নিতে হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে। যেখানে বল প্রয়োগের অভিযোগ উঠেছে সেখানে তদন্ত হচ্ছে। যদি প্রমাণ পাওয়া যায় তবে জবাবদিহি নেওয়া হবে। For hate speech in America. In those cases, police have been involved and sometimes people have been arrested. বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নেই বলেও জানান সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। Thank you. I really enjoyed our time. নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পুরো সাক্ষাৎকারটি দেখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে। যাচ্ছি পরের খবরে। ঢাকা ওয়াশিংটন সম্পর্কের গভীরতা ডোনাল্ড লুর বক্তব্যে স্পষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে তেজগাঁওয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই দেশ ও গণতন্ত্র শৃঙ্খলা ফিরে পেয়েছে। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের প্রায় ৬ বছর পর ১৯৮১ সালের ১৭ মে ভারত থেকে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ। এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও প্রজ্ঞার কথা তুলে ধরে বলেন, তার ফিরে আসায় শৃঙ্খলা ফিরেছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায়। সেদিন সবাই লাখো মানুষের ঢল নামেছিল এই তারগাঁও বিমানবন্দরে, বৃষ্টি ঝড় উপেক্ষা করে। সেদিন আমরা দেখেছিলাম বঙ্গবন্ধু কন্যা যখন আসলেন, সবাই তাকে যেমনভাবে রিসিভ করছিলেন। গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও তিনি যখন গিয়েছেন জড়িয়ে ধরে বলছেন, এই তো শেখের বেটি আসছে, আর কেউ দাবায় রাখতে পারবে না আমাদেরকে। এ সময় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য ভিত্তিহীন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
ডোনাল্ড লুর বক্তব্যেই ঢাকা ওয়াশিংটন সুসম্পর্কের বিষয়টি স্পষ্ট বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ডোনাল্ড লু যিনি সহকারী পররাষ্ট্র, তার বক্তব্য কি ফখরুল সাহেব শুনাননি? ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার। দেশের ধারাবাহিক উন্নয়নে বিএনপি ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দিনটি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্য দেশের স্বার্থ রক্ষা করা আওয়ামী লীগ সরকারের কাজ বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, সবসময় বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চায় ভারত। শুধু ফারাক্কা নয়, সব ধরনের পানি বন্টন দিয়েই গড়িমসি প্রতিবেশী দেশটির। পরাজয়ের ভয়ে নির্বাচনের নামে বিভিন্ন কৌশলে সরকার ক্ষমতায় রয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব দাবি করেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে, আর 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাই লড়াই ছাড়া বিকল্প পথ নেই। সবাইকে সরকার পতনের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল। বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই প্রতিবেশী ভারত নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই নতজানু সরকার পুরোপুরিভাবে বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিতে পারছে না নিজেদের দুর্বলতার জন্য। দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে। সপ্তম শ্রেণী বইয়ে আলোচিত শরীফ শরীফার গল্প বাদ দেওয়া হচ্ছে। গল্পে ব্যবহৃত 19টি শব্দ সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ কমিটি। তবে হিজড়াদের নিয়ে মানবিক গল্প পাঠ্য বইয়ে সংযুক্ত করার সুপারিশ তাদের। সম্প্রতি এ সংক্রান্ত প্রতিবেদন জমা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে পড়াশোনা চলছে। তবে বছরের শুরু থেকেই বিভিন্ন বিষয় নিয়ে শুরু হয় সমালোচনা। সবচেয়ে বেশি সমালোচনা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের শরীফ শরীফার গল্পটি নিয়ে, যার বিচার বিশ্লেষণের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। জমা দেয়া প্রতিবেদনে গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করেছে কমিটি। শরীফ শরীফার গল্পে 19টি এবং শিক্ষা সহায়িকায় 24টি শব্দ সমাজ ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে মত দেয়া হয়েছে, যা বাদ দিলে আর গল্পই থাকে না। সেজন্য পুরো গল্প বাদ দিয়ে সমাজে হিজড়াদের অধিকারের বিষয়ে সচেতন করতে মানবিক গল্প সংযুক্ত করার সুপারিশ করেছে কমিটি। রিপোর্টটা দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে আমাকে যেভাবে নির্দেশনা দিবেন বা রিপোর্টটা যদি আমার কাছে দিয়ে দেন তখন আমি অনুযায়ী ব্যবস্থা নিব। এছাড়াও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 147টি ভুল চিহ্নিত করেছে এনসিটিবি। এসব ভুলের বিষয়ে স্কুলগুলোকে এরই মধ্যে জানানো হয়েছে। গত সপ্তাহে পাঠাইছি, চলে যাওয়ার কথা, ইতিমধ্যে সব স্কুল জানার কথা। রিমোট এরিয়া দিয়ে একটা স্কুল না জানতে পারে, এটা আমরা বিগত দিনেও দেখেছি। মহাপরিচালক বরাবর এগুলো পাঠায়, ওনারা দ্রুত স্কুলে এটা সার্কুলেট করে দেন। শিক্ষা গবেষকরা বলছেন, পাঠ্য বইয়ে অসঙ্গতি ও ভুল বেশি হচ্ছে। গাফিলতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাঠ্যপুস্তকে প্রতিবার ভুল হচ্ছে, প্রতিবার অনেক প্রশ্ন আসছে, কিন্তু একজনকে কোনো দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হয়েছে, পানিশমেন্ট হয় না বলেই এই জিনিসগুলো হয়। এবং এখানে একটি গ্রুপ মনে হয় বিতর্ক তৈরি করার জন্যই এই ভুলগুলো নিয়ে আসে, যে কেননা দেখে যে কোনো এখানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়েও নানা সমালোচনা, যা এখনো চূড়ান্ত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টিতে সাময়িক স্বস্তির পর আবারও তাপপ্রবাহের মুখে সারা দেশ। 8 বিভাগের কোথাও মৃদু, কোথাও তা বইছে মাঝারি মাত্রায়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমও লাগছে বেশি। শনিবার পর্যন্ত থাকবে আবহাওয়া। তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির দেখা মিলতে পারে রোববার।
রাজধানীতে পারদ ওঠানামা করছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, তবে জলীয় বাষ্প বেশি থাকার কারণে গরমের অনুভূতি ৪০ ডিগ্রির বেশি। ঢাকাসহ দেশের ৮ বিভাগেই রয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের কবলে। এতে আবারও সেই দুঃসহ অবস্থায় পড়েছেন শ্রমজীবীরা। শরীরে সিদ্ধ হয়ে যাচ্ছে, অনেক কিছু প্রেসার পাচ্ছি, কামাই হয় না। রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে দীর্ঘক্ষণ যখন বসে থাকতে গরমে শরীর নিস্তেজ হয়ে যায়। গরমে অনেকেই ৫০ টাকার ভাড়া ৪০ টাকা কয়, আমরা ১০ টাকা বেরিয়েছি চাইলে রাগারাগি করে। রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, খুলনায় তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আরও অন্তত ২ দিন এ অবস্থা চলমান থাকবে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। পশ্চিম এবং উত্তর পশ্চিমের যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে সাধারণত আমাদের তাপপ্রবাহের প্রবণতা বেশি থাকে, তীব্রতা একটু বেশি থাকে ওই সঙ্গে। বিশেষ করে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া অঞ্চলে এসব অঞ্চলে তাপমাত্রা প্রবণতা একটু বেশি, প্রখরতা একটু বেশি থাকবে। শনিবার থেকে সিলেট, ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় বৃষ্টির দেখা মিলতে পারে। আর সারা দেশে রোববার থেকে বৃষ্টি শুরু হয়ে থেমে থেমে চলতে পারে ৩-৪ দিন। ১৯, ২০, ২১, ২২ পর্যন্ত মোটামুটি দেশের বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। সাধারণত এমনি নিরবচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয় না। এখন সাধারণত বৃষ্টি যখন হয় সাথে বাতাস হয়ে থাকে, অর্থাৎ দমকা বাতাস বা ঝড়ো বাতাস, সেই সাথে কালবৈশাখীর বাতাস আমরা যা বলে থাকি, এবং বজ্রপাত সহ হয়ে থাকে। চলতি মাসের ২৩ ও ২৪ তারিখে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির তথ্যও দিচ্ছে আবহাওয়া অফিস। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কম হারে নয়, পূর্ণ হারেই ভ্যাট বসছে মেট্রো রেলের ভাড়ায়। জুলাই থেকে যাত্রীদের টিকিটের মূল্যে দিতে হবে ১৫% ভ্যাট। আসছে বাজেটে এ প্রস্তাব করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বাজেট বৈঠকে মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট আরোপের প্রসঙ্গ উপস্থাপন করেন এনবিআর কর্মকর্তারা। তারা বলছেন, কম হারে ভ্যাট নেওয়ার কোনো নির্দেশনা দেননি প্রধানমন্ত্রী, তাই ১৫% হারেই ভ্যাট আরোপের প্রস্তাব করা হবে। যাত্রীর স্বার্থ বিবেচনায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। জুন পর্যন্ত বহাল থাকছে সেই সুবিধা। সম্প্রতি ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে এনবিআরকে চিঠি দেয় মেট্রো রেল কর্তৃপক্ষ, তবে আবেদন আমলে নিচ্ছে না এনবিআর। তাদের দাবি, উন্নয়ন চাহিদা অনুযায়ী রাজস্ব বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকির মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। আজ প্রথম দিনের শুনানি শেষে আগামী ১৬ ও ২১ জুলাই পরবর্তী দিন নির্ধারণ করে আদালত। বিচারপতি খুরশিদ আলম সরকারের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে এই শুনানি চলছে। সহকারী অ্যাটর্নি জেনারেল জানান, ২০১২-১৩ সাল থেকে ২০১৬-১৭ সাল পর্যন্ত ৫ বছরের আয়কর ফাঁকি দেওয়া হয়। গত ১১ মার্চ ডক্টর ইউনূসের কর ফাঁকির এই মামলাটি ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। বর্তমানে শ্রম আইন লঙ্ঘনের মামলা এবং দুদকের অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিনে আছে ডক্টর ইউনূস সহ অন্যান্য আসামিরা। ২০১৭ সালে নিরাপদ ৬৫০ কোটি টাকার মতো একটা ট্যাক্সের আমরা সরকার ধরতে পারে যে ট্যাক্স এখানে ফাঁকি হয়েছে। তো সেই টাকাটা দাবি করে একটা চিঠি দেয় এবং প্রিভিয়াস ফাইল, যে আগের বছর অর্থ বছরের ফাইলগুলো ওপেন করার জন্য একটা চিঠি দেয়। সেই চিঠি, সে কারেকশনকে চ্যালেঞ্জ করে 2টা রিট পিটিশন ফাইল করা হয়। এই রিট পিটিশন 2টাতে যদি রুলটা ডিসচার্জ হয়, মানে সরকার পক্ষ যদি যেতে, তাহলে আমরা প্রায় ৬৫০ কোটি টাকার মতো ট্যাক্স পাবো। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ১০৮ বার পেছালো। আগামী ৩০ জুন প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেছে আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, কিন্তু তদন্ত সংস্থা র্যাব তা দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করে দেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। ৪ দিন পর তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়। তারা রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হলে র্যাবকে তদন্তের দায়িত্ব দেয় হাইকোর্ট। আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমান সহ মোট আসামি ৮ জন। দেশে কোরবানির পশুর মজুদ গতবারের চেয়ে প্রায় ৪.৫ লাখ বেশি, ফলে কোনো সংকট হবে না আশা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের।
অবৈধভাবে কোনো গরু যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। রাজধানীর প্রাণী সম্পদ অধিদপ্তরে দুপুরে এক সংবাদ সম্মেলনে কথা জানান মন্ত্রী। এক মাস পরই কোরবানির ঈদ, তাই পশুর চাহিদা মজুত ও সরবরাহ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সভা শেষে জানানো হয় দেশে কোরবানির পশুর মজুত 1,29,80,367টি, যা গতবারের চেয়ে 4,44,034টি বেশি। কোরবানি সহ সারা বছর চোরাই পথে গরু আসা বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান খামারিরা। পাশাপাশি পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবিও তাদের। সিলেট দিয়ে গরু, ছাগল, মহিষ প্রচুর পরিমাণে আসতেছে, তো এগুলা অনতিবিলম্বে যদি এখন পদক্ষেপ না নেওয়া হয় 5 দিনে কিন্তু হিউজ স্টক চলে আসবে। তো আমার কাছে মনে হয় 5,000 গরুও যদি ঢুকে আমরা কিন্তু 5,000 প্রান্তিক কৃষককে কিন্তু বঞ্চিত করলাম তার গরু বিক্রি থেকে। তো এই জায়গায় কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান কোরবানির ঈদে পশুর কোনো সংকট হবে না। গরু আমদানির সিদ্ধান্ত নেই সরকারের। অবৈধভাবে গরু প্রবেশ বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে। চোখের সামনে কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই। এখন চোরাই পথে বিভিন্ন সময়ে হয়তো 2-1টা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার কথা আপনারা বলে থাকেন, জেনে থাকেন, সে ব্যাপারেও আমরা সতর্ক। প্রাণী সম্পদ মন্ত্রী জানান সব মিলিয়ে কোরবানির পশুর চাহিদা 1,07,02,394টি। তবে চাহিদার চেয়ে 22,77,973টি পশু বাড়তি রয়েছে। এই গবাদি পশুর নানা ধরনের ইমিডিয়েট। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সেলিম প্রধানের প্রার্থিতা আপিল বিভাগেও বাতিল। একই সঙ্গে আদালতের সময় নষ্ট করায় তাকে জরিমানা গুনতে হচ্ছে 10,000 টাকা। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সে আদেশ দেন। ক্যাসিনো কাণ্ডে আলোচিত এবং অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের সাজাপ্রাপ্ত সেলিম প্রধানের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনী আপিলেও বাতিল হয়েছিল। পরে হাইকোর্টে তা ফিরে পান তিনি। তবে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করলে আবারও প্রার্থিতা হারান সেলিম। ক্যাসিনো বিরুদ্ধে অভিযান চলাকালে 2019 সালে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি বিদেশি মুদ্রা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীর পদ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে 2019 সাল থেকে এ পর্যন্ত গ্রহণ করা বেতন ভাতা ও অন্যান্য সুবিধা 3 মাসের মধ্যে ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। 5 বছর আগে জারি করা এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে আজ বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একই সাথে 2019 সালের ওই সময়ের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ওই বছর নির্বাচনে 2 জনের প্রার্থিতা বাতিল হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মেজবাউল হায়দার চৌধুরী। এর বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন অন্য প্রার্থীরা। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।